জয় হিন্দ। আজ আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষা 2016 সালের গণিত প্রশ্নের দ্বিতীয় অংশ করব আমরা। গতদিন আমরা প্রথম অংশটা করেছি, এখান থেকে এক দাগ দু দাগ এবং তিন দাগ করা হয়েছে। আজ আমরা এই প্রশ্নের বাকি অংশ ডিটেলসে সমাধান করব। এর আগে আমরা এই চ্যানেলেই বৃত্তি পরীক্ষা 2024 সাল, 23 সাল, 19 সাল, 18 সাল এবং 17 সালের গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়া আছে এবং 16 সালের গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়া আছে। এরপরে আমরা 15 এবং 14 সালের প্রশ্নের সমাধান আমরা করে দেবো। তাহলে আমাদের বৃত্তি পরীক্ষার 10 ইয়ার্সের কোশ্চেন আমাদের সমাধান হয়ে যাবে। এরপরে আমরা আরও কিছু প্রশ্ন দেব যেগুলো বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে যাও, তার যে অ্যাডমিশন টেস্টের যে গণিত প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো সেক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানিও। দেখো গতদিন আমরা প্রথম অংশটা করেছিলাম, আজ আমরা দ্বিতীয় পার্টটা করব। সেখানে 4 দাগ এবং 5 দাগ 6 দাগের সমাধান আজকে আমরা করব। দেখো 4 দাগে প্রথম প্রশ্নে কি বলা আছে যে একটি কাজ 2016 সালের 5ই জানুয়ারি থেকে ওই বছর শেষ হয় 16ই জুনে। কাজটি করতে কতদিন সময় লাগলো? তাহলে দেখো এক্ষেত্রে আমি প্রথমে খেয়াল রাখবো কি এই 16 সালটা লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28-এর পরিবর্তে একদিন বেড়ে যাবে, হবে 29 দিন। তাহলে এবার আমি প্রত্যেকটা মাসের আমি দিন সংখ্যা যোগ করে দেখবো যে 16 জুন পর্যন্ত কতদিন হয় কাজটা। ঠিক আছে, তোমরা দেখো। তাহলে দেখো 2016 সালের 5ই জানুয়ারি থেকে 16 জুন পর্যন্ত কতদিন আমি বার করে নিই। তাহলে দেখো আমরা জানি কি জানুয়ারি মাসের দিন সংখ্যা কত? 31 দিন। তাহলে এখানে যদি 5 দিন হয়ে যায় তাহলে 5 দিনে ওই জানুয়ারি মাসে কাজ শুরু হয় 5 তারিখ থেকে না? 5 তারিখ থেকে কাজ কিন্তু শুরু হয়। তাহলে দিন সংখ্যা কত আমার? মোট জানুয়ারির দিন সংখ্যা কত আমার? দিন সংখ্যা 31 না? তাহলে 5 তারিখ থেকে কাজ শুরু হয়। তাহলে মোট এই মাসে কাজ কতদিন হয়? কাজ হয় আমার 4 দিন বাদ দেবো। তাহলে আমার কাজ হয় কতদিন? কাজ হয় 27 দিন। 26 না কিন্তু, কারণ আমার 5 তারিখে কাজ কিন্তু শুরু হয়। তাহলে 5 তারিখ ধরবো আমি। তাহলে 4 তারিখ পর্যন্ত বাদ দেবে আমার। তাহলে 1 থেকে 4 বাদ গেল। তাহলে 31 থেকে 4 বাদ গেলে 27 দিন জানুয়ারি মাসে কাজ হয়। ফেব্রুয়ারি মাসে কাজ কতদিন হয়? 29 দিন। কারণ কি, যেহেতু লিপ ইয়ার না, তাই জন্য 28-এর পরিবর্তে একদিন যুক্ত হবে, তাই না? মার্চের কদিন কাজ হয়? 31 দিন মার্চে কাজ হয়। তারপরে দেখো এপ্রিলে কাজ হয় কতদিন? 30 দিন, তাই না? মেতে কাজ হয় 31 দিন, কারণ দিন সংখ্যা 31-এ। আর জুনে যেহেতু কাজটি শেষ হয় 16 তারিখে, তাই জুনের দিন সংখ্যা কত? 16। এবার যোগ করে দিই। 6 আর 1-এ 7, আর 1-এ 8, 8 আর দিকে 9 17, আর 7 24, তাই না? 24-এ 4, হাতে আমার 2, 2 আর 1-এ 3, আর 3 6, আর 3 9, আর 3 12, আর এদিকে আছে 16। তাহলে মোট আমার 164 দিন। বোঝা গেল? তাহলে 2016 সালের 5ই জানুয়ারি থেকে 16 জুন পর্যন্ত মোট 164 দিন আমার কাজ হয়েছে। ঠিক আছে, উত্তর তোমরা লিখবে পূর্ণ বাক্যে যে 164 দিন কাজ আমার হয়েছে। তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে। একটি লাঠির দৈর্ঘ্য বলা আছে 2 মিটার। এর এত অংশ লাল, এত অংশ নীল, বাকি অংশ সবুজ করা হলো এবং বাকি অংশ সবুজ রং করা হলো। কত অংশ সবুজ রং করা হলো? সবুজ অংশের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে দেখো, তাহলে আমি প্রথমে কি করব? প্রথমে বাকি অংশ যে সবুজ রং করা হলো সেটা বার করে নিই। তাহলে আমি কি করব? প্রথমে এই দুটো অংশ আমি যোগ করব। ঠিক আছে, এই অংশ এবং এই অংশ আমি যোগ করব। তাহলে যোগ করে দেখি যে মোট কত অংশ আমার রং করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো লাঠির 3/10 অংশ লাল রং করা আর নীল রং করা 2/5 অংশ। তাহলে আমি যোগ করে নিই এই দুটো আমি। ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাব যে মোট কত অংশ রং করা আমার রয়েছে। লসাগু হয় 10, 5 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণ 4, যোগ 10 দিয়ে ভাগ করলে 10, 1 3 অক্ষে 3, তার মানে আমার 4 3 7, তাই না? তাহলে মোট আমার 10 ভাগের 7 ভাগ অংশ আমার রং করা রয়েছে। তাহলে আমার কত অংশ বলো না? বাকি অংশ কী রং করা হয়েছে? বাকি অংশ সবুজ রং করা হয়েছে। তাহলে দেখে নিই সবুজ রং করা অংশের দৈর্ঘ্য কত। তাহলে আমি কি করব? 1 থেকে আমি এটা বাদ দিয়ে দিই, কারণ বাকি অংশ জানি আমরা কি মোট অংশ 1। তোমরা লিখবে যে মোট অংশ 1। তাহলে 1 থেকে আমি 7/10 বাদ দিয়ে দিই আমি। তো কত হয়? লসাগু 10, এখানে দশকে 10 বিয়োগ 7, তার মানে 3/10 অংশ, তাই না?
তাহলে 3/10 আমার সবুজ রং করা হয়েছে। বোঝা গেল? এবার দেখো প্রশ্নে আমার আরেকটি অংশ বলা আছে, সেটা কি, যে কত অংশ সবুজ রং করা হলো পেয়ে গেলাম। সবুজ রং অংশের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আমার দেখো লাঠির দৈর্ঘ্য আমার বলা আছে 2 মিটার না, তার লাঠির দৈর্ঘ্য 2 মিটার। তাহলে আমার লাঠির দৈর্ঘ্য কত? লাঠি কত? লাঠি আমার 2 মিটার না, আমি কী করবো, এটাকে সেমি করে নেবো। তাহলে 2কে কী করবো, 100 দিয়ে গুণ করে আমি পেয়ে যাবো সেন্টিমিটার। তাহলে 200 সেন্টিমিটার লাঠির দৈর্ঘ্য। এবার আমার সবুজ রং করা অংশের দৈর্ঘ্য কত? 3/10 না, এটাকে আমি 3/10 দিয়ে আমি গুণ করে দিই, ঠিক আছে? তাহলে আমি পেয়ে যাব যে লাঠির কত অংশ সবুজ রং করা হয়। 0 0 কেটে যায় না, তাহলে 3 × 60, তাহলে 60 সেন্টিমিটার সবুজ রং করা হয়েছে। তোমরা উত্তর লিখবে যে 60 সেন্টিমিটার সবুজ রং করা হয়েছে এবং ওই লাঠির 3/10 অংশ সবুজ রং করা হয়েছে। এই দুটো প্রশ্ন আমার চেয়েছে, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো, তোমার বয়স 12 বছর 6 মাস 20 দিন। ভালো কথা। তোমার বাবার বয়স তোমার থেকে 36 বছর 8 মাস 15 দিনের বড়। তোমার বাবার বয়স নির্ণয় করো। সহজ অঙ্ক। তাহলে কী করবো, আমার বয়স এটা তো, আর বাবা আমার এত বড় না, তাহলে কী করবো, আমার বয়সের সঙ্গে বাবার বয়স যোগ করে দেবো, তাহলে বাবার বয়স পেয়ে যাবো, ঠিক আছে? দেখো আমরা কীভাবে করি অঙ্কটা। তাহলে দেখো বলা আছে যে আমার বয়স 12 বছর 6 মাস 20 দিন, আর বাবা আমার থেকে 36 বছর 8 মাস 15 দিনের বড়। তাহলে বাবার বয়স কত? তুমি কিন্তু লিখে করবে। আমি কিন্তু আগেও বলেছি যে তোমরা কিন্তু প্রতিটা পার্ট লিখবে, কিন্তু যেহেতু আমি অঙ্ক করে দিচ্ছি, আমি লিখছি না, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। এবার দেখো আমি কি করেছি, বছরের তলায় বছর, মাসের তলায় মাস এবং দিনের তলায় দিন আমি লিখেছি। লিখে আমি কি করব, এবার আমি পরপর আমি যোগ করে দেবো। তাহলে যোগ করি, দেখো এখানে যোগ করলে কত হয়, 5 আর 2 আর 1 3, তাই না? এখানে কত হয়, 8 আর 6 14, আর এখানে কত হয়, 6 আর 2 8, আর 3 আর 1 4, তার মানে 48 বছর 14 মাস 35 দিন। এইবার দেখো আমাকে খেয়াল রাখতে হবে যে এই যে দিনের যে ঘর, এই ঘরে আমরা কি জানি 29 দিনের বেশি রাখা যায় না। যখনই সেটা 30 দিন হয়, সেটা মাসে কনভার্ট হয়ে মাসে যুক্ত হয়ে যায়। তার মানে এই 35 দিনকে আমি 35 রাখতে পারবো না। কত লিখবো আমি, 30 লিখবো প্লাস 5, তাই না? তাহলে কি করব, এই 30 দিনটা মানে 1 মাস না, তাহলে 1 মাস আমার এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমার 1 মাস যুক্ত হয়ে যাবে। বোঝা গেল? আর এখানে কত থাকবে আমার, এখানে থাকবে 5 দিন। বোঝা গেল? তাহলে এখানে কত থাকবে আমার, 5 দিন। এখানে তাহলে 5 দিন থাকলো, আর এখানে 30 দিনটা একটি মাসে কনভার্ট হয়ে এখানে যুক্ত হয়ে গেল। এবার দেখো এই যে 14 মাস না, 14 মাস আর 1 15 মাস, কিন্তু আমরা এখানে জানি কি মাসের ঘরে 11 মাসের বেশি রাখা যায় না। যখনই সেটা 12 মাস হয়, তখন একটা বছরে কনভার্ট হয়ে বছরের ঘরে যুক্ত হয়ে যায়। তার মানে এই 15 মাসে কী করবো, আমি লিখবো আমি 12 যোগ 3, তাই না? 12 মাসে 1 বছর হয় আর 3 মাস, তার মানে এখানে কী থাকবে, এখানে আমার শুধু 3 মাস থাকবে, ঠিক আছে? আর 12টা কী হবে, বছরে কনভার্ট হয়ে এখানে চলে যাবে 1 বছর। তাহলে কত হবে আমার, 8 আর 1 9 4। উত্তর কী লিখবে, বাবার বয়স 49 বছর 3 মাস 5 দিন। বোঝা গেল? এই টাইপের অঙ্ক কিন্তু আগে আমি প্রচুর করিয়েছি। তোমরা আগের ক্লাসগুলো মন দিয়ে দেখলে খুব সহজেই বুঝতে পারবে যে কীভাবে আমরা এই অঙ্কগুলো আমরা খুব দ্রুত করতে পারি। তারপরে দেখো একটি সরল অঙ্ক দেওয়া আছে এখানে। এই যে সরল অঙ্ক, আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে বলেছি যে সরল অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে করতে হয় কি, প্রথমে করতে হয় ভাগের কাজ, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, লাস্টে বিয়োগ, এবং তার আগে কী করতে হয়, ব্র্যাকেটের যে কাজটা সেটা করতে হয় আগে। তো দেখো আমরা পরপর করি। তাহলে দেখো এই অংশে কী করবো, আমরা প্রথমে করব এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু একটা লাইনে সমস্ত উত্তরটা করার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রতিটা পার্ট করবে, একটা লাইন লিখবে। ধরো এই অংশটার এই পার্টটা করবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবে, করে একটা লাইন লিখবে। তারপরে আবার এই অংশটা করবে, আরেকটা লাইন লিখবে। আবার লাস্টে গুণ করবে, এই লাইন লিখবে। লাস্টে এটা করবে, আবার লাইন লিখবে। মানে প্রতিটা একটা পার্ট করবে, একটা লাইন লিখবে। কিন্তু আমি করছি কি, আমি একবারে উত্তরটা করে দিচ্ছি তোমাদের শুধু বোঝানোর জন্য, ঠিক আছে? এবার দেখো প্রথমে কী করবো, প্রথমে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো, হ্যাঁ, এই বিয়োগের কাজটা করবো আগে। তাহলে বিয়োগটা করে আমি 24 থেকে 19 গেলে কত থাকবে, 5 থাকে, তাই না? 24 থেকে 19 গেলে থাকে 5। তাহলে এখানে কী ছিল আমার, এখানে গুণ ছিল, গুণ 2, এখানে বিয়োগ ছিল। এখানে দেখো 48কে কী করবো, আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 48কে তোমরা আলাদা করে 4 দিয়ে ভাগ করবে, দেখবে হবে উত্তর 12, ঠিক আছে? তাহলে এখানে আসলো 12, এই পার্টটা থেকে পেলাম কত আমি, 12। এইটা পেলাম 5, এটা 2 যেমন ছিল তেমন থাকলো। এবার দেখো টোটালটাই আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে না, তাহলে দেখো এখানে আমি গুণ করলে কথা হয় 5 2 10। আমরা কি জানি, আগে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, লাস্টে বিয়োগ, এভাবে কাজ করতে হয়।
তো সেভাবে করবো, গুণের কাজটা আগে করে নিই। 5 দুগুণ 10 বিয়োগ, এখানে ছিল কত আমার 12, তাই না? তাহলে 12 বিয়োগ হয় এখানে। এখানে কী আছে বাইরে, গুণ আছে 5, তাহলে 12 থেকে 10 বাদ গেলে 2, এই গুণ দিলাম গুণ 5, তাহলে 5 দুগুণ আমার 10 উত্তর। বোঝা গেল? খুবই সহজ, অঙ্কটা কঠিন নয়, শুধু আমাদের দুটো পার্ট করলে আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে তোমরা লিখবে নির্ণয় সমাধান কত, 10 উত্তর আমার। হ্যাঁ, তারপরে দেখো উমদাকে একটি ঝুড়িতে 50টি আম রাখা যায়, তাই না? একটি ঝুড়িতে 50টি আম রাখা যায়, 305টি আম রাখতে আমার কতগুলো ঝুড়ি লাগবে? তাহলে কি করব আমি, এই 305টি আম রাখতে কতগুলো ঝুড়ি প্রয়োজন? তাহলে কি করব আমি, 305কে আমি 50 দিয়ে ভাগ করব, আমি উত্তর পেয়ে যাব। তো দেখো আমি 305কে আমি 50 দিয়ে ভাগ করি, আমি 305, না? এবার 50 দিয়ে আমি ভাগ করি, একটি ঝুড়িতে 50টি আম ধরে, তাহলে 50 দিয়ে এটা কতবার যাবে? এই 50 30-এর মধ্যে কি যায় না? তাহলে 50 300-র মধ্যে নেবো, ঠিক আছে? এখানে একটি ঘর বাদ দেবো, এখান থেকে একটি ঘর বাদ দেবো। এবার 5-এর নামতা পড়বো 30 পর্যন্ত। 5 কতবার যায় 30-এর মধ্যে? 5 5 25, 5 6 30, তাই না? 6 বার যাবে, তাহলে 5 6 30, একটি শূন্য বসবে এখানটায়, বিয়োগ করলে 5। তাহলে দেখো আমার এই 300টি আম রাখার জন্য আমার 6টি ঝুড়ি তো লাগবেই লাগবে, সঙ্গে এই যে 5টি আম এক্সট্রা হয়েছে না, তাহলে এই আমগুলোকে আমি পকেটে করে বাড়ি নিয়ে যাবো আমি, তাহলে এটাও রাখবো আমি। তাহলে আমার এটা রাখার জন্য আমার আরেকটি ঝুড়ি আমার প্রয়োজন, তাহলে 6টি ঝুড়ি প্লাস একটি ঝুড়ি, মোট আমার 7টি ঝুড়ি আমার প্রয়োজন। তোমরা লিখবে যে 305টি আম রাখার জন্য আমার মোট 7টি ঝুড়ি প্রয়োজন, ঠিক আছে? এই ধরনের ক্লাস রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। তাহলে ক্লাসটি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই ক্লাসটি পেয়ে যাবে। তারপরে দেখো পরের অঙ্কটা কী আসছে, 5 দাগে দেখো কী অঙ্ক আছে এখানে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো আমরা সব প্রশ্নগুলো উত্তর দেবো আমরা, ঠিক আছে? দেখো 3টি প্রশ্ন দেওয়া আছে এখানে। বলা আছে যে তোমার বাবা 1000 টাকা নিয়ে বাজারে গেলেন, খুব ভালো কথা। তিনি 25 টাকা কিলোগ্রাম দরে 2 কিলো আলু, 45 টাকা কিলোগ্রাম দরে 5 কিলো চাল ও 350 টাকা কিলোগ্রাম দরে 1 কিলো মাছ কিনলেন। তার মোট কত টাকা খরচ হলো এবং তার কাছে মোট কত টাকা থাকবে? তাহলে আমরা কি করব, এই ধরো 25 টাকা কিলো ধরো 2 কিলো আলু, না? তাহলে প্রত্যেকটা জিনিসের পরিমাণের সঙ্গে তার যে দাম গুণ করব, গুণ করলে আমি মোট দাম পেয়ে যাব। এভাবে আমি মাছ, আলু, তারপরে চালের দাম বার করব, করার পরে সবগুলো যোগ করলে পাবো যে কত টাকা তিনি খরচ করলেন, আর তার কাছে কত টাকা থাকবে। 1000 টাকা থেকে ওই টাকাটা বাদ দেবো আমি, তাহলে মোট দেখবো যে তার কাছে কত টাকা আছে, ঠিক আছে? তোমরা ক্লাসটি পার্ট পার্ট করে করি দেখো। এবার দেখো তুমি লিখবে যে বাবা 1000 টাকা নিয়ে বাজারে গেলেন। আমি কিন্তু আবারও বারবার বলছি যে তোমরা কিন্তু প্রতিটা পূর্ণ বাক্যে লিখবে, কিন্তু প্রতিটা লাইন পূর্ণ বাক্যে লিখবে যে বাবা 1000 টাকা নিয়ে বাজারে গেলেন, ঠিক আছে? 25 টাকা কিলো দরের 2 কিলো চাল, তাহলে তিনি মোট চাল বাবদ খরচা করলেন 25 গুণ 2, মানে গুণ করবে দেখবে 50 টাকা হবে, ঠিক আছে? তারপরে দেখো তিনি আলু কিনলেন 45 টাকা কিলো দরের 5 কিলো, তাহলে গুণ করবে 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 4 20 আর 2 22, তাই না? 225 টাকা। আর মাছ কিনলেন 350 টাকা কেজি দরের 1 কিলো মাছ, মানে 350 টাকা তিনি মাছ কিনলেন। তাহলে তিনি বাজার থেকে চাল, আলু এবং মাছ বাবদ মোট খরচ করলেন কত? যোগ করলে কত? এখানে 5, এখানে 5 আর 2 7, আর 5 12, 2 হাতে আমার 1, 3 আর 2 5 আর 6। তাহলে তিনি লিখবে যে বাজার থেকে মোট 625 টাকা তিনি বাজার করলেন। বোঝা গেল? মোট তিনি বাজার থেকে মাল কিনলেন, তিনি বাজার থেকে মোট 625 টাকার বাজার করলেন। এবার দেখো তিনি বাজারে নিয়ে গেছিলেন কত? 1000 টাকা। তাহলে তার কাছে আর কত টাকা থাকবে? তাহলে 1000 টাকা থেকে আমি 625 টাকা আমি বাদ দিয়ে দিই। তাহলে 1000 টাকা থেকে আমি 625 টাকা আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখবো যে তার পকেটে আর কত টাকা আছে। তাহলে 0 থেকে 5 গেলে, 0 থেকে তো 5 বিয়োগ করা যায় না, 10 থেকে 5 গেলে 5 থেকে হাতে আমার 1 2 একে 3, 10 থেকে 3 গেলে 7 থাকে, 4 একে 7, 10 থেকে 7 গেলে 3 থাকে, তাহলে তার কাছে আর 375 টাকা থাকবে। তোমরা উত্তর লিখবে যে বাবা বাজার থেকে মোট সব জিনিসপত্র কিনেছে 625 টাকার এবং তার কাছে আর 375 টাকা আছে। বোঝা গেল? এভাবে তোমরা উত্তরটা লিখবে। তারপরে দেখো গয়া কী আছে, একটি ক্লাসে 35 জন ছাত্র আছে, তাদের গড় বয়স 12 বছর 5 মাস। ওই ক্লাসে একজন নতুন ছাত্র আসায়
তাদের গড় বয়স হলো 12 বছর 6 মাস, নতুন ছাত্রটির বয়স কত? তাহলে দেখো আমরা এখান থেকে বার করব যে আগে ছিল 35 জন ছাত্র, তাদের গড় বয়স ছিল 12 বছর 5 মাস। এই অঙ্কটা একটি লাইনে করা যায়, কিন্তু একটি লাইনে করলে তোমরা বুঝতে পারবে না, আমি সেই জন্য বড়োভাবে করছি, ঠিক আছে? আগে ছিল 35 জন ছাত্র, প্রত্যেকের গড় বয়স 12 বছর 5 মাস, তাহলে মোট বয়স কত? তাহলে মোট বয়স কী করবো, এর সঙ্গে এইটা গুণ করে দেবো, তাহলে মোট বয়স পেয়ে যাব। আবার দেখো পরে একজন নতুন ছাত্র আসে না, নতুন ছাত্র আসায় ছাত্রদের গড় বয়স হয় কত? 12 বছর 6 মাস। তাহলে দেখো নতুন যে ছাত্র আসে, তাহলে তার এখন ছাত্র কত? এখন 35 যোগ 1 36, তাহলে 36 জন ছাত্রের গড় বয়স কত? এই 12 বছর 6 মাস। তাহলে 36কে 6 দিয়ে গুণ করবো, করলে মোট পেয়ে যাব। তাহলে মোট পেয়ে গেলে এই যে আগের মোট আর পরের মোট থেকে বিয়োগ করলে আমি নতুন ছাত্রের গড় বয়স পেয়ে যাব। তো দেখো তাহলে নতুন ছাত্রের মোট বয়স আমি পেয়ে যাব। এবার দেখো তাহলে দেখো প্রথমে ছিল কি, ক্লাসে 35 জন ছাত্র, প্রত্যেকের গড় বয়স 12 বছর 5 মাস, তাহলে 35 জন ছাত্রের মোট বয়স কত? আমি এটাকে 35 দিয়ে গুণ করবো, তোমরা কিন্তু লিখে লিখে করবে। তাহলে দেখো আমি গুণ করি, 5 5 25-এর 5, হাতে আমার 2, 3 5 15 আর 2 17, তাহলে 175 মাস আসলো এখানটায়। আর এখানে গুণ করে দেখি আমি, 12 দিয়ে 5 12 60-এর 0, হাতে আমার 6, 12 3 12 36 আর 6 42, তাই না? তাহলে 420 বছর 175 মাস। কিন্তু আমরা কি জানি, এখানে তো 175 মাস রাখা যাবে না, আমরা জানি 11 মাসের বেশি 12 মাস হলেই সেটা বছরে কনভার্ট হয়ে যায়, কারণ মাসের ঘরে 11 মাসের বেশি রাখা যায় না। তাহলে কি করব, আমি 175কে আমি আবার ভাগ করব, ঠিক আছে? 12 দিয়ে ভাগ করে দেখি যে কত বছর আসে আমার। 175কে আমি 12 দিয়ে ভাগ করে দেখি যে কত বছর আসে। 12কে 12, এখানে বিয়োগ করলে কত হয়? 5 আর 5, না 4 12 48, বিয়োগ করলে 7, তাহলে 14 বছর 7 মাস, তাই তো? তাহলে আমি এখান থেকে কী পেলাম, যে 175কে আমি মাস দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে ভাগ করার ফলে পেলাম 7 মাস আর কত? আর 14 বছর, তাই না? 14 বছর। তাহলে আমি এখানে যোগ করে দিই, আমি এখানে থাকবে 7 মাস, এখানে থাকবে 4 3 4, তাহলে 434 বছর 7 মাস। বোঝা গেল? তাহলে ওই বিদ্যালয়ে 35 জন ছাত্রের মোট বয়স 434 বছর 7 মাস। এবার দেখো নতুন একজন ছাত্র এসছে না, আসার ফলে নতুন ছাত্র কত? এখন ছাত্র কতজন? এখন 36 জন ছাত্র, এবং গড় বয়স কত? 12 বছর 6 মাস। তাহলে মোট বয়স বার করে দিই, 6 36 কত হয়? 216। আর এদিকে গুণ করি, 36 গুণ 12 কত হয়? 12 দিয়ে গুণ করলে 36-এ 6 এবং 72-এর 2, হাতে আমার 7, 3 এবং 36 আর 7 43, তাহলে 432 বছর 216 মাস, ঠিক আছে? 434 কি? 432 কি? এটা বছর, আর এটা মাস। কিন্তু আমরা কি জানি, এই মাসের ঘরে 11 মাসের বেশি রাখা যাবে না, যখনই সেটা 12 মাস হবে সেটা বছরে কনভার্ট হয়ে যাবে। তার মানে এই 216 মাসকে কী করবো আমি, এই 216 মাসকে আমি 12 দিয়ে ভাগ করে আমি দেখি কত বছর হয়, তাই না? 216কে আমি 12 দিয়ে ভাগ করি, আমি 12 একবার যাবে না, একবার 12 যায়, তাহলে 12 বিয়োগ করলে 9, 6 96, না 8 12 96 হলো। তার মানে 216 মাস মানে 18 বছর। তাহলে মাসের ঘরে আমার কিচ্ছু থাকবে না, মাসের ঘরে 0 0 মাস, আর এখানে কত হবে আমার? 18 বছর যোগ হবে, তাহলে 8 আর 2 10, যোগ করলে কত হয়? 8 আর 2 10 0, হাতে আমার 1, 3 এর 1 4 এর 1 5, আর এদিকে 4, তাহলে 450 বছর। তাহলে 36 জন বাচ্চার মোট বয়স কত? 450 বছর। আর 35 জন বাচ্চার মোট বয়স কত? 434 বছর 7 মাস। তাহলে আমি বিয়োগ করলে ওই যে নতুন বাচ্চা ভর্তি হয় তার বয়স আমি পেয়ে যাব, ঠিক আছে? তাহলে বাদ দিই এখানে আমি, তাহলে দেখো এখানে 450 বছর আছে, আর এখানে 434 বছর 7 মাস। তাহলে দেখো আমি বিয়োগ করব, কিন্তু 0 0 মাস থেকে কি আমি বিয়োগ করতে পারবো 7 মাস? বাদ যাবে না। তখন কী করবো, আমি এখান থেকে আমি একটা বছর এখানে আমি নিয়ে যাবো, ঠিক আছে? এখান থেকে কী করবো, আমি 1 বছর কমিয়ে দেবো, কমিয়ে এখানে আমি মাসের ঘর নিয়ে আসবো। তাহলে এটা বছরের ঘর, তাহলে বছরের ঘর তো 1, কিন্তু মাসের ঘর আসলে কী হবে? এটা 12 মাস হয়ে যাবে। তার মানে 12 মাস থেকে আমি 7 মাস বাদ দিই, কত হয়? 5 মাস। বোঝা গেল? আর এখানে কত হয় তখন? 449, না 404 এ 9 49, কারণ 1 বছর চলে এসছে এখানে। তাহলে 49 থেকে বাদ দিয়ে 9 থেকে 4 গেলে 5, আর 4 থেকে 1 গেলে 3, এই 4 থেকে 3 গেলে 1,
তাহলে 15 বছর 5 মাস। তাহলে ওই বিদ্যালয়ে নতুন যে ছাত্র ভর্তি হয় তার বয়স 15 বছর 5 মাস উত্তর। বোঝা গেল? একটু আমাকে একটু গুণটা ঠিক করে করলে আমরা সহজে এটা করতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো পরে অঙ্কটা কী দেওয়া আছে, তোমার কাছে 7 মিটার ফিতে আছে, এর থেকে 1 মিটার 65 সেন্টিমিটার তুমি তোমার দিদিকে ও এত মিটার বোনকে দিলে, তুমি মোট কতটা ফিতে কাটলে, তোমার কাছে কতটা ফিতে থাকবে। তাহলে কী করতে হবে আমার, কতটা ফিতে কাটলাম এই দুটো ফিতে যোগ করলে আমি পেয়ে যাবো কতটা ফিতে কেটেছি, আর এর থেকে বাদ দিলেই, 7 মিটার থেকে বাদ দিলে আমি পেয়ে যাবো যে কতটা ফিতে আমার কাছে আছে। তো আমি করি, দেখো। তাহলে দেখো তুমি লিখবে, ঠিক আছে, যে আমি দিদিকে দিলাম ফিতে, তুমি প্রথমে লিখবে যে আমার কাছে মোট ফিতে ছিল 7 মিটার, ঠিক আছে। আমি দিদিকে দিলাম 1 মিটার 65 সেন্টিমিটার এবং বোনকে দিলাম 2 মিটার 75 সেন্টিমিটার। তাহলে দিদি এবং বোনকে আমি মোট ফিতে দিলাম কতটা, দিয়ে লাস্টে যোগ করবে। যোগ করবে এরকম 5 আর 5 0, হাতে আমার 1, 7 আর 7 14 4, হাতে আমার 1, তাহলে 2 আর 1 3 আর 1 4, তাহলে 4 মিটার 40 সেন্টিমিটার আমি দিদি এবং বোনকে দিলাম, ঠিক আছে। তাহলে তুমি লিখবে যে আমি দিদি এবং বোনকে মোট 4 মিটার 40 সেন্টিমিটার ফিতে কেটে আমি দিলাম। তাহলে এবার বাকি ফিতে আমার কাছে থাকবে। তাহলে আমার কাছে ফিতে ছিল কতটা, 7 মিটার ফিতে ছিল, তার থেকে 4 মিটার 40 সেন্টিমিটার ফিতে আমি দিয়ে দিয়েছি। এবার আমি কতটা ফিতে থাকবে, তাহলে 7 মিটার থেকে বাদ দিয়ে আমি 4 মিটার 40 সেন্টিমিটার বাদ দিয়ে আমি 0, 10 থেকে 4 গেলে 6, 4 একে 5 2, তাহলে আমার কাছে আর থাকবে 2 মিটার 60 সেন্টিমিটার ফিতে আমার কাছে থাকবে, ঠিক আছে। জাস্ট বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। বোঝা গেল? অঙ্কটি একদম সহজ, কঠিন নয়, শুধুমাত্র কয়েকটা ধাপ বুঝে করতে পারলে আমরা সহজেই করতে পারবো, ঠিক আছে। তোমরা কিন্তু পরীক্ষার সময় লিখে লিখে উত্তর করবে, বারবার বলছি কিন্তু, ঠিক আছে। এরপরে দেখো লাস্টে কী আছে, একটি বক্স লম্বা চওড়া উচ্চতা একই মাপের, এটি কি। তাহলে দেখো যদি আমরা কি জানি, যদি লম্বা এই একই লম্বা চওড়া উচ্চতা, না এরকম যদি থাকে, দেখো লম্বা চওড়া উচ্চতা যদি একই থাকে তাহলে কী বলে এটাকে, এটাকে বলে ঘনক, এটাকে বলে ঘনক, ঠিক আছে। কিউব, CUB, ইংরেজিতে বলে কিউব, বাংলায় বলে কি, ঘনক। মনে থাকবে, লম্বা চওড়া উচ্চতা একই থাকলে ঘনক। তারপরে দেখো চিত্রের জমিটির চারধারে বেড়া দিয়ে ঘিরতে কত লম্বা বেড়া লাগবে। তাহলে দেখো এই চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা। এবার দেখো এ বলেছে এই যে চিত্রটা না, এটা বেড়া দিয়ে ঘিরবে, ঠিক আছে। ঘিরতে আমার কত মিটার বেড়া লাগবে। তাহলে কী করবো, জাস্ট আমি যোগ করে দেবো, এই যে অংশটা যোগ করে দেবো, সব যোগ করে দিলে আমার পেয়ে যাবো যে কত মিটার আমার বেড়া লাগবে। তাহলে যোগ করি, এখান থেকে দেখো এখানে 5 আর 4 9, আর 3 12, আর 3 15, আর 4 19, বোঝা গেল। দেখো এই 5 আর 4 9, আর 3 12, আর 3 15, আর 4 19, তাহলে মোট আমার 19 মিটার লম্বা আমার বেড়া লাগবে, ঠিক আছে। জাস্ট আমার যোগ করলে সহজেই আমি করতে পারবো। হলো। তারপরে দেখো লাস্ট প্রশ্ন কি আছে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। তাহলে তোমরা লিখবে সম মানে সমান, দ্বি মানে দুই। তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। তাহলে এরকম সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবে, দুটো বাহু লিখবে, এই একটা বাহু মনে করো আর এই একটা বাহু, ঠিক আছে। এবার তোমরা করবে নিচে এরকম একটা দাগ দেবে, প্রথমে যে কোনো একটি মাপ দিয়ে পারো, ছোটো অংশটা কেটে নিলে এবার এখানে বসিয়ে এই বড় মাপটা নিয়ে, ঠিক আছে, বড় মাপটা নিয়ে এখানে বসিয়ে এরকম কাটবে, এখানে বসিয়ে এরকম কাটবে, কেটে এরকমভাবে জুড়ে দেবে, ঠিক আছে। জুড়ে দিলে কী হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করো এর 5, এটা মনে করো 8, তখন লিখবে এই বাহু মানে নাম দেবে ABC। তাহলে এবি বাহু 8 সেন্টিমিটার, এসি বাহু 8 সেন্টিমিটার এবং বিসি বাহু 5 সেন্টিমিটার। তুমি লিখবে যে এবি বাহু 8, বিসি বাহু 5 এবং সিএ বাহু 8 সেন্টিমিটার। সুতরাং এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান, তাই এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? এরই সঙ্গে সঙ্গে আমরা 2016 সালের সমস্ত বৃত্তি পরীক্ষার প্রশ্নের সমাধান দিলাম আমরা। এরপরে আমরা 15 সাল এবং 14 সালের প্রশ্ন দেবো। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে। পরের ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। জয় হিন্দ।